এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। জুনেই ঢাকার মাঠে হামজার খেলা দেখতে পাবেন দর্শকরা। সংস্কার কাজ সম্পন্ন করে জাতীয় স্টেডিয়ামে বাফুফের কাছে বুঝিয়ে দেবে এনএসসি, আশ্বাস যুব ও ক্রীড়া উপদেষ্টার। 2 দিন পিছিয়ে 13 এপ্রিল শুরু হবে টাইগারদের জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও দায়িত্বশীল ক্রিকেট খেলতে চান মিরাজ তামিমরা। বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে, এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার। ঈদের ছুটি শেষে জমজমাট ডিপিএল। ইমনের দ্রুততম লিস্টে 50-তে প্রথম দল হিসেবে সুপার লিগে আবাহনী। তামিমকে ছাড়াই জিতল মোহামেডান। শীর্ষ 6-এর পথে নবগত গুলশান ক্রিকেট ক্লাব। দেখছিলেন শিরোনাম। শুরুতেই ফুটবলের খবর জানাবো। জুনে জাতীয় স্টেডিয়ামে হবে হামজা চৌধুরীর হোম অভিষেক ম্যাচ। এর আগে স্টেডিয়াম সংস্কার কাজ পুরোপুরি শেষ করে বাফুফেকে বুঝিয়ে দেবে এনএসসি। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে এমনটাই জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহযোগিতায় দেশের 8 বিভাগে 8 স্পোর্টস হাব নির্মাণ করবে যুব ক্রীড়া মন্ত্রণালয়। প্রায় 4 বছরের বেশি সময় ধরে চলছে জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ। গেল ডিসেম্বরে স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা রাখতে পারেনি এনএসসি, বরং এখনও চলছে সংস্কার। এই স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। আর দেশের মাটিতে এই ম্যাচ দিয়েই অভিষেক হবে হামজা দেওয়ান চৌধুরীর। সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় জাতীয় স্টেডিয়ামে হামজার অভিষেক নিয়ে আছে অনিশ্চয়তা। তবে সেই শঙ্কা উড়িয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। কাজ অলমোস্ট শেষ। আমার তাবিদ সাথে অলরেডি কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আর একটু কাজ করবে এবং আমাদের লাইটিং থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট। 20 দিন থেকে 1 মাসের মধ্যে ফুল মাঠ রেডি হয়ে যাবে খেলার জন্য। সো জুনে আয়োজন করতে কোনো অসুবিধা হবে না। দেশের পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস হাব। সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহযোগিতায় দেশের 8 বিভাগে 8টি স্পোর্টস হাব নির্মাণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকেও জানিয়েছে বিষয়টা। স্যার যখন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কিছুদিন আগে, তিনি সেখানে বিষয়টি তোলেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে। তবে যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের কথা বলছি, সেই জায়গা থেকে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এদিকে যেসব ফেডারেশনের নিজস্ব অফিস ও অবকাঠামো নেই, তাদের জন্য পরিকল্পনা হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গুলশানে সেসব ফেডারেশনগুলোর জন্য নির্মাণ করা হবে কমপ্লেক্স। সাধারণত ইনডোর স্পোর্টসের যে ফেডারেশনগুলো আছে, সেই ফেডারেশনগুলোকে সেখানে অফিস এবং স্পোর্টস ফ্যাসিলিটিস যাতে অ্যাকোমোডেট করা যায়, সেভাবে একটা স্পোর্টস ফ্যাসিলিটি আমরা সেখানে করবো। আরবান স্পোর্টস সেন্টার নামে আমরা সেটা গুলশানে করব। চলতি বছরে বাংলাদেশ গেমস আয়োজন করার পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন ডিসিপ্লিনে আয়োজিত হবে আরও বেশ কিছু টুর্নামেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেটের খবর। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে সিনিয়রদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ হলেও তাদের হালকাভাবে নেয়ার পক্ষে নন টাইগার অলরাউন্ডার। এছাড়া এই 2 ম্যাচের টেস্ট সিরিজ তরুণ নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ বলে মনে করেন মিরাজ। দলের প্রয়োজনে কখনো ওপেনিংয়ে, কখনো 2 নম্বরে, 5, 6, 7 নম্বরে তো প্রায় ব্যাটিং করতে দেখা যায় মেহেদী মিরাজকে। খাদের কিনারা থেকে বহুবারই টেনে তুলেছেন বাংলাদেশকে। দেশের ক্রিকেটে অনেকেই তাকে ডাকেন ফ্লোটিং ক্রিকেটার নামেও। কিন্তু নিজের ব্যাটিং পজিশন নিয়ে এত টানা হ্যাচড়ায় খুশি নন টাইগার অলরাউন্ডার। আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে, এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে, আমার সাথে কথা হয়েছে, এবং কোচ বলেন, প্রেসিডেন্ট বলেন, ফারুকের সাথেও কথা হয়েছে। হঠাৎ করে তো একটা জায়গায় আপনি এস্টাবলিশ হতে একটু সময় লাগবে। হয়তোবা আমি এর আগে 4 নম্বরে খেলেছি, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা, যে একটা জায়গা যদি 5-6 যদি সেটেল হতে পারি অ্যাট দ্য সেম টাইম, কারণ আমার রোলের সাথে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। টিম ম্যানেজমেন্ট এটা ভালো ডিসিশন নেবে এবং এটা তারা এগ্রি করবে, আর এটা আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য ভালো হবে। ওয়েস্ট ইন্ডিজে মিরাজের নেতৃত্বে সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। 6 মাস পর আবারও লাল বলের ক্রিকেটে টাইগাররা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই ফরম্যাটে খুব একটা উন্নতি করতে পারেনি লাল সবুজ। সুযোগ পেয়েও খুব একটা কাজে লাগাতে পারছেন না তরুণ ব্যাটাররা। তাই তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও বেশ সাবধানী মিরাজ। আর বাংলাদেশকে এগিয়ে নিতে দলে থাকা সিনিয়রদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বললেন তিনি। ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু সবসময় টাফ হয়, আপনি যে টিমের সাথেই খেলেন না কেন। মোস্ট যারা
সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে, কারণ আমাদের বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে। এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার। ওয়েস্ট ইন্ডিজে যে আমরা টেস্ট ম্যাচটা জিতেছিলাম সেখানে অনেক প্লেয়ার ছিল না, বাট তাদের একটা অপরচুনিটি হয়েছে, অনেক ইয়াং প্লেয়ার 2-3টা প্লেয়ারের। আবার হয়তো এই সিরিজেও অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট। জিম্বাবুয়ে সিরিজে থাকছে না লিটন দাস, যাচ্ছেন পিএসএলে। তার জায়গায় সুযোগ আসতে পারে শাহাদাত দীপু অথবা মাহিদুল অঙ্কনের। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুব একটা নিজেকে মেলে ধরতে পারেননি দীপু, আর সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেকে পারফর্ম না করায় আর জাতীয় দলে ডাক আসেননি অঙ্কনের। তবে তাকে বাংলাদেশের ভবিষ্যৎ মনে করেন মিরাজ। একটা ম্যাচ খারাপ খেলে যে প্লেয়ারটা খারাপ হয়ে যাবে এরকম না জিনিসটা, ও অনেক ভালো প্লেয়ার। আর আমার কাছে মনে হয় ও যে অনেক খারাপ খেলছে এরকম কোনো কিছু না, হয়তো ফার্স্ট ইনিংসে একটু খারাপ হয়েছে, বাট এখন অনেক সুযোগ আছে, যদি ওকে সুযোগ দেওয়া হয় অনেক ভালো খেলবে। বাংলাদেশ ডোমেস্টিক অনেক ভালো ক্রিকেট খেলছে, আপনি দেখেন এবার বিপিএলে অনেক ভালো খেলেছে এবং এর আগের বার ডিপিএলে হাইস্ট রান গেটার হয়েছে। ও এখন যে মেন্টালিটিতে আছে অবশ্যই ইন্টারন্যাশনাল সাকসেস হবে। আগামী 20 এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। এর আগে লাল বলের ক্রিকেটের জন্য খুব একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে না টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর জন্য পিছিয়ে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পের সূচি। পূর্বের শিডিউল থেকে 2 দিন পিছিয়ে যা শুরু হবে আগামী 13 এপ্রিল। মূলত একাধিক ক্লাবের চাওয়াতে এমন সিদ্ধান্ত বোর্ডের। এদিকে ডিপিএল এর ম্যাচ ভেনিউ বিকেএসপির আউটফিল্ড নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটাররা। চৈত্রের মধ্য দুপুরের কাঠফাটা রোদ্দুর, তীব্র তাপপ্রবাহ, এরই মধ্যে আবার ভেজা আউটফিল্ডের দোহাইয়ে বন্ধ ডিপিএল এর আবাহনী শাইন পুকুরের ম্যাচ। ঘণ্টা পেরোয় অপেক্ষা বাড়ে দু দলের। শনিবারের সন্ধ্যার এক পশলা বৃষ্টির রেশ কাটিয়ে বিকেএসপির 3 নম্বর মাঠ প্রস্তুত করতে করতে ঘড়ির কাঁটায় তখন 12:30। ম্যাচের দৈর্ঘ্য কমে 31 ওভারে, কিন্তু আউটফিল্ড তখনও যাচ্ছে তাই, যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের মান। এখন আপনি কি বলবেন? আপনি নিচের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে মাঠের অবস্থাটা কি আসলে। সো উইকেট হয়তোবা আমরা ডেভেলপ করতেছি, বাট আপনার গ্রাউন্ড একই সাথে যখন আপনার টিমের 2 পাশে মাঠে খেলা হবে, 8 জন 10 জন ন্যাশনাল টিমের আপনার কয়েকদিন পরেই সিরিজ, এরকম একটা গ্রাউন্ডে খেলবে, ওই সময় তাদের জন্য অবশ্যই ইনজুরি কনসার্ন একটা ব্যাপার থাকে। সে অবশ্যই 100% এফোর্ট দিতে হয়তো অনেক সময় চাইবে না, কারণ তার ইনজুরির একটা ব্যাপার থাকে। যেটা আপনি একটু আগে আমাকে বললেন যে ওই কম্পিটিটিভ বিষয়টা, সেটা হয়েছে যখন এই বিষয়গুলো আসে তখন আপনি এগুলো কীভাবে কন্ট্রোল করবেন, সেটা আমি অ্যাজ এ ক্রিকেটার আমি কন্ট্রোল করতে পারবো না। তো যারা এই ব্যাপারগুলো দেখতেছেন তারা অবশ্যই তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো তারা এই বিষয়গুলো যেন খেয়াল রাখে, বিশেষ করে মাঠের অবস্থাটা বিকেএসপি বিশেষ করে আরেকটু ডেভেলপ আমরা চাইলে করতে পারি। ডিপিএল এর জন্য ক্লাবগুলোর দাবির মুখে পরিকল্পনার রদবদল আনতে হচ্ছে জাতীয় দলেরও। জিম্বাবুয়ের বিপক্ষে 20 এপ্রিল থেকে শুরু 2 ম্যাচের টেস্ট সিরিজ, যার জন্য 11 এপ্রিল থেকে লাক্কাতুরায় শুরু হওয়ার কথা ছিল টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। তবে পরদিন অর্থাৎ 12 এপ্রিল যে ঢাকা ডার্বি, আবাহনী মোহামেডান বিগ ক্ল্যাশ, যে ম্যাচের জন্য জাতীয় দলের বিবেচনায় থাকা ক্রিকেটারদের পেতে বিসিবিকে চিঠি দিয়েছে ক্লাব দুটো। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটারদের পেতে চায় অগ্রণী প্রাইম ব্যাংক আর লিজেন্ডস অফ রূপগঞ্জ। অনেকটা বাধ্য হয়ে তাই 2 দিন পেছাচ্ছে ক্যাম্পের শিডিউল। বিসিবি সূত্রের খবর, 12 তারিখ রিপোর্টিং আর পরদিন ফিল সিমন্সের অধীনে শুরু হবে মুশফিক শান্তদের ক্যাম্প। তবে 13 এপ্রিল জয় জাকের সাদমানদের খেলা থাকায় তারা যোগ দিতে পারেন এরও একদিন বাদে। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য চলতি সপ্তাহে দল ঘোষণা করবেন লিপু রাজ্জাকের নির্বাচক প্যানেল। ডিপিএল চলমান থাকায় যে সংখ্যাটা 13-র বেশি না করার পক্ষেই বিসিবি। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। ব্যাটিংয়ে নিজের দায়িত্ববোধ নিয়ে খুব একটা সন্তুষ্ট নন তানজিদ তামিম। প্রায় ম্যাচে ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে না পারার কারণ খোঁজার চেষ্টা করছেন এই বাঁহাতি ওপেনার। কাজ করছেন স্কিল ও মানসিকতা নিয়েও। ডিপিএল এর ম্যাচেই নিজের সমস্যাগুলো ঠিক করে পরবর্তী আন্তর্জাতিক সিরিজগুলোর জন্য নিজের সর্বোচ্চ প্রস্তুতি নিতে চান এই ওপেনার। তানজিদ তামিমের জাতীয় দলে অভিষেক হয়েছে 2023-এর এশিয়া কাপে। সে বছরই ভারত বিশ্বকাপ দলে ডাক পেয়েছিলেন তামিম ইকবালের জায়গায়। জানিয়ে হয়েছে নানা সমালোচনা। স্বাভাবিকভাবেই চাপে ছিলেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, যার প্রভাব পড়েছিল মাঠের খেলাতেও।
টি-20 বিশ্বকাপেও জায়গা করে নিয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। সাদা বলে এখন নিয়মিত মুখ তিনি, খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। তবুও নিজের ব্যাটিং নিয়ে আক্ষেপে পড়ছেন টাইগার ব্যাটার। রেসপন্সিবিলিটিস, আমাকে এইরকম সিচুয়েশন আরও সামনে যদি পড়ি, আমাকে দায়িত্ববোধটা আরও বাড়ানো উচিত এবং সেভাবে আরও হার্ডওয়ার্ক করা উচিত। অনেক সময় দেখবেন যে ইনিংস শুরু করাটা অনেক ডিফিকাল্ট সব ব্যাটসম্যানদের জন্য, সেখানে আমি ওটা ভালোভাবে শুরু করতে পারছি, বাট মাঝখানে হয়তো বা আমি সেটা ক্যারি করতে পারতেছি না। তো আমি মনে করি যে এখানে আমার রেসপন্সিবিলিটিস কিছুটা অভাব রয়েছে। তো আমি এখন থেকে চেষ্টা করব এবং ডিপিএলও চেষ্টা করতেছি যাতে আমার রেসপন্সিবিলিটিস কীভাবে নিয়ে টিমকে হেল্প করতে পারি। তো আশা করি এখান থেকে জিনিসটা নিয়ে পরবর্তীতে কাজে লাগবে। ওয়ার্ল্ড কাপের যে বিষয়টা বললেন, অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ ওখানে সব টপ প্লেয়ারদের সাথে খেলা হয়, অনেক বড় ফাইট হয় ওখানে। তো আশা করি এটা অবশ্যই সামনে আমাকে হেল্প করবে। ডিপিএল এর মাঝে আছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। এরপর মে মাসে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। তার আগে নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করছেন তানজিদ তামিম। ডিপিএলকে নিয়েছেন বড় চ্যালেঞ্জ হিসাবে। শুরুটা ভালো না হলেও এখন দল নিয়েও আশাবাদী তামিম। আসলে এটা দুইটাই থাকতে পারে। আমি স্কিল যে বিষয়টা বলছেন, এটা আমি কাজ করতেছি। তো আশা করি এটা আমাকে পরবর্তীতে হেল্প করবে, আর বাকিটা হয়তো বলতে চাচ্ছি না। লম্বা একটা টুর্নামেন্ট, এটা একটা মোমেন্টামের দরকার। আমরা যদি মোমেন্টামটা ভালো শুরু করতে পারি, তাইলে মোমেন্টাম যদি ক্যারি করতে পারি আমরা, তাইলে মনে হয় যতগুলো ম্যাচ আছে, সুপার লিগ আছে সামনে, তো সবগুলো ম্যাচই কাজে লাগবে। তো আশা করি সবাই ঈদের পরে সবাই এখনও ফ্রেশ। তো আশা করি আমরা যদি ভালো শুরু করতে পারি, এটা আমাদের অ্যাজ এ টিম হিসেবে আমাদের যেরকম ব্যালেন্স টিম, তো আশা করি যে পরবর্তীতে এটা অনেক ভালো কাজে লাগবে। লিগ টেবিলের 7 নম্বরে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আর এখন পর্যন্ত 7 ইনিংসে 350-তে 281 রান করেছেন তানজিদ তামিম। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সোশ্যাল মিডিয়ায় রিলসের যুগে ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হচ্ছে ছোট ছোট ভিডিও, যা দেখানো হয় তা সবসময় সত্য নয়, যার কারণে নেতিবাচক প্রভাব পড়ে মাঠের পারফরমেন্সেও, জানিয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। ব্যক্তিগতভাবে আক্ষেপ আছে সামাজিক মাধ্যমে অতিমাত্রায় ট্রল হওয়া নিয়েও। তারেক হাসান শিমুলের রিপোর্টে বিস্তারিত। আমরা অনেক বেশি আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক খারাপ, অনেক ক্রিকেটারই খেলে, কিন্তু আপনাকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়। এই জিনিসটা কতটা প্যাথেটিক, আর এটাকে আসলে আপনি কিভাবে নেন? বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডের মানুষের ধৈর্য একটু কম। সো এখন যে কেউ যখনই ফোন হাতে নেয়, 5 মিনিট আসলে ভিডিও কেউ দেখতে চায় না, সবাই 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিটের ভিডিও দেখে। সো আপনি এখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন সব রিলস হিসেবে তৈরি হয়। তো আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম জায়গায় এমন কিছু জিনিস হয়ে যায় রিলসে, সেটা ভাইরাল হতে থাকে বাংলাদেশের ক্ষেত্রে। আমি অনেক রিলস দেখছি আমার যে জিনিসটা আমি না, বা যেটা আমার ক্যারেক্টার ডিফাইন করে না। অনেকে আসলে যারা প্র্যাকটিক্যালি আমাকে সামনে থেকে দেখে না, জানে না, তারা ভাবে যে আমি একটু মুডি বা আমি একটু অন্যরকমভাবে, বিকজ আমার চলাফেরা বা চোখ মুখের চাউনি একটু অন্যরকম, তাই মনে করে অনেকে। বা কিছু হয়তো বা ইন্টারভিউ আমি দিয়েছি যেগুলো কথা কেটে লাগানো হয়, বিকজ আমি যেটা বললাম যে 30 সেকেন্ডে একটা রিল অনেক ভাইরাল হয়, মানুষ এখান থেকে ইনকাম করতেছে। তো তারা চাবে যে ইনকাম করার জন্য, কারো ইনকাম করতে যাওয়াতে আরেকটা মানুষকে ক্যারেক্টার ডিফাইন করতেছে অন্যরকমভাবে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। আপনি যদি আমার চলাফেরা দেখেন, আমার সোশ্যাল মিডিয়া খুব একটা অ্যাক্টিভ থাকে না। ইনফ্যাক্ট আমি খুব একটা ইন্টারভিউ দিই না। সো অনেকে জানে না যে আমি কি ক্যারেক্টারের, বা আমি কী ধরনের কী পড়তে ভালোবাসি বা কী করতে ভালোবাসি। সো এই ছোটো ছোটো ক্লিপগুলো অনেক সময় নেগেটিভ রোল প্লে করে। আমি বলবো না যে এটা একদমই হ্যাম্পার করে না, বাট এই জিনিসগুলো যতটা আমি না, বাট আমাকে দেখানো হয় যে এটা আমি। তো আমি মনে করি এই জিনিসটা একটু যদি কাট অফ করা যায়, মানুষ, আমি যেটা বললাম যে এখনকার মানুষের ধৈর্য কম, কেউ আসলে পুরাটা দেখে না। ওই পুরাটা যদি দেখতে পারে কখনো, তাহলে ভাববে যে আমার ক্যারেক্টারটা এমন না। এখন ছোট জিনিসকে মানুষ শো করাতে এই জিনিসটা ক্যারেক্টারটা ডিফাইন করে ফেলে। তা আমার মনে হয় যে চেষ্টা করবো আমিও ইন্টারভিউ দেওয়ার, তাহলে মানুষজন বুঝবে যে আমার ক্যারেক্টারটা কীরকম। দর্শকরা অনেক বেশি এক্সপেকটেশন করে, ওইটা আসলে একটা নেগেটিভ রোল প্লে করে কিনা, যে লিটন নামলেই রান করবে। আমি অনেক লাকি যে বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে এবং তারা চায় যে আমি পারফর্ম করি। এটা আমার জন্য একটা বড় পাওয়া। ক্রিকেট খেলি কিসের জন্য? ক্রিকেট খেলি নিজের জন্য, দেশের জন্য, এবং আমার যে ফ্যান্সরা আছে তাদের জন্য। অবশ্যই প্রত্যেকটা মানুষের কিছু ফ্যান্স থাকবে, কিছু হেটার্স থাকবে, এটাই বাস্তবতা। তারা চায় আমার ফ্যান্সরা যেন আমি পারফর্ম করি, বাট পারফর্ম করতে পারি না। যেমন তারাও কষ্ট পায়, সেম ওয়েতে আমিও কষ্ট পাই, বিকজ
আমি এই রোদের ভিতর প্র্যাকটিস করি, দৌড়াই, সারাদিন পরিশ্রম করি, জিম করি। আলটিমেট তো আমার গোল হচ্ছে ম্যাচে যা রান করা। তো আমি যখন ওখানে রান না করতে পারি আমিও আপসেট থাকি। সো আমি চেষ্টা করি যে ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, ওখানে পারফর্ম করার জন্য, বাট অনেক সময় হয়, অনেক সময় হয় না এই জিনিসটা। এটাও একটু বুঝতে হবে যে আমিও মানুষ, প্রত্যেকটা প্লেয়ারে একটা সময় খারাপ আসে, একটা সময় ভালো আসে। জিনিসটা এমন না যে কেউ কন্টিনিউ বেসিসে খারাপ খেলে কন্টিনিউ বেসিসে ভালো খেলে। আপনি যদি দেখেন, আমি যখন পাকিস্তান সিরিজ খেললাম তখন কিন্তু আমি ডমিনেট ক্রিকেট খেলেছি। 26 রানে 6 উইকেট পড়ার পর আমি মিরাজ যে ব্যাটিংটা করেছি, একটা বাংলাদেশের মানে জিতানোর জন্য একটা মুখ্য রান ছিল ওটা। ওখানে যেমন পারফরমেন্সটা ভালো হয়েছে, আবার আদার দেন আমি যখন ইন্ডিয়ার সাথে খেললাম তখন আমার ওইভাবে পারফরমেন্স হয়নি। সো ক্রিকেটে জিনিসটা একটু আপস অ্যান্ড ডাউনস থাকে, সবসময় যে আপনি কন্টিনিউ বেসিসে ভালো হবে বা খারাপ হবে জিনিসটা সেটা না। বাট আমি চেষ্টা করতেছি, আমি চেষ্টা করি সবসময়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে আইপিএল থেকে অবসর ইস্যুতে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি। এখনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নিয়ে কিছুই ভাবছেন না ভারতের সাবেক এই অধিনায়ক, বরং নিজের শরীরের উপরই অবসরের সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান মাহি। চলতি আইপিএল শেষে এসব নিয়ে ভাবতে চান, আর যতদিন আইপিএল খেলছেন ততদিন শিশুর মতো উপভোগ করতে চান বলেও জানান ধোনি। বয়সটা 40 পেরিয়েছে বেশ কয়েক বছর আগে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, ঘরোয়া ক্রিকেট থেকেও নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন মাহি। কিন্তু আইপিএলে তার ব্যাটটা এখনও সচল। তিনি মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল থেকে কবে অবসরে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, এই প্রশ্ন প্রায়ই মাথাচাড়া দিয়ে ওঠে। চলতি আইপিএল এর আগেও এমন গুঞ্জন শোনা যায়, তবে সেই গুঞ্জনকে মিথ্যে করে এবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সমহিমায় উজ্জ্বল তিনি। অবসর নিয়ে বারবারই প্রশ্ন শোনা গেলেও এবার নিজেই দিলেন সে প্রশ্নের উত্তর। সম্প্রতি এক পডকাস্টে নিজের অবসরের বিষয়ে মুখ খোলেন ভারতের সাবেক অধিনায়ক। এবারের আইপিএলে মাঠে বসে ধোনির পরিবার খেলা দেখেন। সেখানে মাহির খেলা দেখতে তার বাবা, মা, ধোনির স্ত্রী ও মেয়ে উপস্থিত হন। সে সময় হঠাৎই তার স্ত্রী ও মেয়ের কথোপকথনে শেষ ম্যাচ কথাটি বলতে শোনা যায়। তারপর থেকেই আবারও ধোনির অবসর নিয়ে আগ্রহ তৈরি হয় ভক্তদের। সেই প্রশ্নের উত্তর ভারতের এক কন্টেন্ট ক্রিয়েটরের সাক্ষাৎকারে দিয়েছেন মাহি। বয়স 43 হলেও এখনও নাকি তিনি চালিয়ে যেতে চান খেলা। আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিজে নয়, বরং শরীরের ওপরই ছেড়ে দিয়েছেন ধোনি। আইপিএল থেকে অবসরের সিদ্ধান্তে তাড়াহুড়ো করতে চান না তিনি। এখনই অবসর নিয়ে ভাবছি না, শুধু আইপিএলেই ক্রিকেট খেলি। এখন আমার বয়স 43। 2025 সালের আইপিএল শেষ হওয়ার সময় আমার বয়স হবে 44। তারপর 10 মাস সময় পাবো ভাবার, আরও খেলবো না ছেড়ে দেব, তখন ভাববো। আসলে সিদ্ধান্তটা আমি নেব না, আমার শরীর নেবে। সব মিলে বছরখানেক আছে হাতে, দেখা যাক কি হয়। শুধু আইপিএল চালিয়ে যেতে চান না, বরং আরও বেশ কিছুদিন খেলাটাকে উপভোগ করতে চান বলে জানান ধোনি। আইপিএল এর প্রতি ভালোবাসা থেকে তিনি আরও বলেন, শিশুর মতো উপভোগ করে যেতে চান টি-20 ফরম্যাটের এই টুর্নামেন্টকে। এখন আইপিএল উপভোগ করতে চাই। ছোটবেলায় স্কুলে পড়ার সময় যেমন উপভোগ করতাম, এখনও তেমনই করছি। তখন একটা কলোনিতে থাকতাম আমরা, রোজ বিকেলে খেলতে যেতাম। প্রায় প্রতিদিনই ক্রিকেট খেলতাম। আবহাওয়া ঠিক না থাকলে ফুটবল খেলতাম। আমি সেরকম সরলভাবে খেলতে চাই। যদিও কথাটা বলা যত সহজ, কাজে করা ততটা সহজ নয়। আইপিএল নিয়ে ধোনির এসব কথায় ধারণা করাই যায় আরও বেশ কয়েক বছর মাঠে দেখা যাবে মাহিকে। তাজিন খন্দকার, সময় সংবাদ। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে শাস্তির মুখে পড়লেন হোসে মরিনিও। প্রতিপক্ষ দলের কোচের নাক চেপে দিয়ে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন পর্তুগিজ কোচ। একই সঙ্গে জরিমানা করা হয়েছে প্রায় 10 লাখ টাকা। তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গালাতাসারাইয়ের কাছে 2-1 গোলে হারের পর মেজাজ হারিয়ে এমন কাণ্ড ঘটান মরিনিও, যার জন্য পরবর্তী 3 ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না তিনি। বিতর্ক আর হোসে মরিনিও যেন একে অপরের সমার্থক। যেখানে তিনি যাচ্ছেন সেখানেই জন্ম দিয়েছেন অদ্ভুত ঘটনার। বর্তমানে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তুরস্কের ক্লাব ফেনেরবাখের। সেখানেও বেশ আলোচনায় পর্তুগিজ কোচ। এবার তো বিতর্কিত কাণ্ড ঘটিয়ে শাস্তির মুখে পড়েছেন। গেল বুধবার তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গ্যালাতাসারাইয়ের মুখোমুখি হয়েছিল তার ক্লাব ফেনেরবাখ। সেই ম্যাচে তারা হারে 2-1 ব্যবধানে। হার সহ্য করতে না পেরে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে। প্রতিপক্ষ দলের কোচের নাক ধরে টিপে দেন, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন গ্যালাতাসারাইয়ের কোচ। জানিয়ে সমালোচনা মুখর হয় ক্রীড়াঙ্গন, তোলপাড় হয় তুরস্কে।
এবার সেই কাণ্ডের জন্য শাস্তি ঘোষণা করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন। বেশ বড়সড় শাস্তি পেলেন এই পর্তুগিজ কোচ। 3 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। একই সঙ্গে জরিমানা করা হয়েছে 2,92,500 লিরা, যা বাংলাদেশি টাকায় প্রায় 10 লাখ। পার পাননি তার সহকারী সালভাতোর ফাতিও। গ্যালাতাসারাইয়ের এক ফুটবলারকে অপমান করায় তিনিও পড়েছেন শাস্তির মুখে। 4 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকেও। শাস্তির বিষয়ে তুরস্ক ফুটবল ফেডারেশন জানায়, গ্যালাতাসারাইয়ের কোচ তার উপর শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ তোলে। তবে বুরুকের অঙ্গভঙ্গিও ঠিক ছিল না, তাই মরিনিওকে কম শাস্তি দেওয়া হয়েছে। ইস্তানবুল ভিত্তিক গ্যালাতাসারাই ও ফেনেরবাখ চিরপ্রতিদ্বন্দ্বী। 2 দলের মাঝে ঝামেলায় জড়ানো নতুন কিছু নয়। গেল ফেব্রুয়ারিতেও মুখোমুখি লড়াইয়ে ড্র হওয়ার পর বাকবিতণ্ডায় জড়ায় তারা। সে সময় হোসে মরিনিওর বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলে ফৌজদারি মামলার হুমকি দিয়েছিল গ্যালাতাসারাইয়ে। তবে মরিনিওর এমন কর্মকাণ্ড নতুন কিছু নয়। বিশ্বের যে লিগেই কোচের দায়িত্ব পালন করেছেন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন, করেছেন শাস্তির মুখেও। এবার 3 ম্যাচের জন্য ডাগ আউট, এমনকি টাচ লাইনেও থাকতে পারবেন না তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আবারও ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। ঈদের ছুটির পর জমজমাট ডিপিএল এর ময়দান। বিকেএসপিতে তাণ্ডব চালিয়েছেন পারভেজ হোসেন ইমন। ডিপিএলের দ্রুততম 50 রেকর্ডের ম্যাচে শাইনপুকুরকে 10 উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী। এদিকে তামিম ইকবালকে ছাড়াই দারুণ জয় পেয়েছে মোহামেডান। প্রাইম ব্যাংকের বিপক্ষে 5 উইকেটে জিতেছে তারকাবহুল দলটি। এদিকে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে 2 উইকেটে হারিয়ে শীর্ষ 6-এর পথ সুগম করেছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। নজরকাড়া ব্যাটিং বিকেএসপিতে 4 ছক্কার ফুল ঝুরি পাগলাটে পারভেজ হোসেন ইমন। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বোলারদের তুলোধুলো করতে থাকেন স্বভাবসুলভ আগ্রাসী ঢঙে। মাত্র 15 বলেই তুলে নেন 50, নাম লেখান রেকর্ড বুকে। এর আগে লিস্টে ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের দ্রুততম 50 ছিল 18 বলে। এদিন সেটা ভেঙে ফেলেন ইমন। ওভারঅল লিস্টে ইতিহাসে যৌথভাবে 4র্থ দ্রুততম 50 রেকর্ডও এটা। এবং 15 বলে 50। এই ওপেনারের বিস্ফোরক ইনিংসটা থামে 61 রানে। থামে না বলে থামাতে হয় বললেই যথার্থ হবে। আবাহনীর সামনে টার্গেট ছিল মাত্র 89 রান। তবুও কিসের যেন তাড়া ছিল জায়ান্টদের। কোনো উইকেট না হারিয়েই মাত্র 6.4 ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা। 23 বলে 61 রানে অপরাজিত থাকে ইমন। জিসান আলম করেন 17 রান। এর আগে ব্যাটিংয়ে নেমে দাঁড়াতেই পারেনি শাইনপুকুর। মোসাদ্দেক হোসেন সৈকত 4টি এবং রিপন মন্ডল ও রাকিবুল হাসান নেন 2টি করে উইকেট। 88 রানে অল আউট হয় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটা। 89 রানের টার্গেটে হেসে খেলে জিতেছে আবাহনী। 9 ম্যাচে 8 জয়ে প্রথম দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছে আকাশী নীলরা। মিরপুরে অতটা হেসে খেলে না হলেও সহজ জয় পেয়েছে আরেক জায়ান্ট মোহামেডান। তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাকের ওই ম্যাচের পর এই প্রথম মাঠে নামা সাদা কালোদের। তারকাবহুল দলটার নেতৃত্বে তাওহিদ হৃদয়। হোম অফ ক্রিকেটে চোখ ছিল ক্রিকেট প্রেমীদের, তাদের হতাশ করেনি জায়ান্টরা। আগে ব্যাটিংয়ে নামা প্রাইম ব্যাংককে ভালো শুরু এনে দেন নাইম শেখ। তবে মারকুটে শুরুর পরও মাত্র 18 রানেই থামেন তিনি। এবাদত হোসেনের পেস আর তাইজুল ইসলামের ঘূর্ণিতে এরপর খাবি খেতে হয় প্রাইম ব্যাংককে। 5 রানে 4 উইকেট নেন তাইজুল। এবাদতের ঝুলিতে 3 উইকেট। তবে মোহামেডানের বোলারদের দাপটের মাঝেও লড়াই চালিয়ে যান শামীম পাটোয়ারি। 360 ডিগ্রি ব্যাটিংয়ে 61 বলে 89 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তারপরও অবশ্য 174 রানে অল আউট হয় প্রাইম ব্যাংক। এই পুঁজি নিয়েই শুরুতে লড়াই করেছে প্রাইম ব্যাংক বোলাররা। হাসান মাহমুদ, শামীম পাটোয়ারিদের দাপটে 38 রানে 3 উইকেট হারায় মোহামেডান। ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেও ব্যর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। খালেদ আহমেদের বলে তিনি আউট হলে 64 রানে 4 উইকেট হারায় তারা। এরপর দায়িত্ব কাঁধে তুলে নেন হৃদয়। 57 রানের ইনিংসে দলকে ট্র্যাকে ফেরান ক্যাপ্টেন। সঙ্গী মেহেদী হাসান মিরাজ খেলেন 67 রানের ঝলমলে ইনিংস। শেষ পর্যন্ত 20 ওভার হাতে রেখেই জয় তুলে টেবিলের 2-এ ওঠে তামিম ইকবালের দল। এদিকে স্বপ্নের আরও কাছে গুলশান ক্রিকেট ক্লাব। একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে নবাগত ক্লাবটি। এবার তাদের শিকার ধানমন্ডি স্পোর্টস ক্লাব। বিকেএসপিতে আগে ব্যাট করে 258 রান করে নুরুল হাসান সোহানের ধানমন্ডি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে 2 বল আর 2 উইকেট হাতে রেখে দারুণ জয় তুলে নেয় গুলশান। 9 ম্যাচে 5 জয়ে শীর্ষ 4-এ উঠেছে যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দলটা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
জুনেই ঢাকার মাঠে হামজার খেলা দেখতে পাবেন সমর্থকরা। সংস্কার কাজ সম্পন্ন করে জাতীয় স্টেডিয়াম বাফুফের কাছে বুঝিয়ে দেবে এনএসসি, আশ্বাস যুব ক্রীড়া উপদেষ্টার। 2 দিন পিছিয়ে 13 এপ্রিল শুরু হবে টাইগারদের জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও দায়িত্বশীল ক্রিকেট খেলতে চান মিরাজ তামিমরা। বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে, এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার। এবং এদের ছুটি শেষে জমজমাট ডিপিএল। ইমনের দ্রুততম লিস্টে 50-তে প্রথম দল হিসেবে সুপার লিগে আবাহনী। তামিমকে ছাড়াই জিতল মোহামেডান। শীর্ষ 6-এর পথে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।